গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। এডোবি ফটোশপ টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের গত পর্বে আমরা ব্রাশ টুলের সাথে পেন টুলের কম্বিনেশনে কিভাবে সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাপ্লাই করা যায় ব্রাশ টুল দিয়ে তা দেখিয়েছি। আজকেও আমি ফটোশপের একটা চমৎকার টুল নিয়ে আপনাদের সাথে টিউটোরিয়াল তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার আশেপাশের যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের কাছে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ডিজাইনার হতে সহযোগিতা করবেন। আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। আপনারা আপনাদের করা ডিজাইনগুলো এই গ্রুপটিতে শেয়ার করে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ ডিজাইনারদের মতামত চাইবেন। নতুন যারা আছেন তারা আপনাদের ডিজাইন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। অভিজ্ঞ ডিজাইনারগণ আপনারা আপনাদের ডিজাইন সংক্রান্ত অভিজ্ঞতাগুলো গ্রুপে শেয়ার করে নতুন ডিজাইনারদের সহযোগিতা করবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি এডোবি ফটোশপ সফটওয়্যারের 19তম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি এডোবি ফটোশপের টুল বক্সের স্টাম্প টুল নিয়ে আলোচনা করব। স্টাম্প টুলের শর্টকাট কি হচ্ছে এস। আপনি এডোবি ফটোশপের এই টুল বক্সের যে টুলসেই থাকেন না কেন আপনি যখন কিবোর্ডের এস প্রেস করবেন সেক্ষেত্রে আপনার এই স্টাম্প টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই স্টাম্প টুলের ঠিক ডান পাশে এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বল দেখা যাচ্ছে। তো যথারীতি ট্রায়াঙ্গেল সিম্বল থাকলে আমরা জানি এই টুল গ্রুপে আরও টুলস আছে। সেগুলো দেখার জন্য সাধারণত এই টুলের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হয় অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয়। তো মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এই টুলস গ্রুপের আরেকটি টুলস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলোকেও যদি আপনারা কিবোর্ডের শর্টকাট কি দিয়ে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এই শর্টকাট কির সাথে মানে ওই টুলের যে শর্টকাট কিটা থাকবে ওই শর্টকাট কির সাথে শিফট প্লাস করে দিলেই ওই টুল গ্রুপের অন্যান্য টুলসগুলোও ক্রমান্বয়ে সিলেক্ট হতে থাকবে। যেমন এই টুল গ্রুপে আছে ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুল। এখন এখানে সিলেক্ট করা আছে ক্লোন স্টাম্প টুল। তো সেক্ষেত্রে প্যাটার্ন স্টাম্প টুলটাকে যদি সিলেক্ট করতে চাই আমরা জানি এই টুলের শর্টকাট কি হচ্ছে এস। সেক্ষেত্রে যদি আমি শিফট এস প্রেস করি দেখুন সাথে সাথে এখানে প্যাটার্ন স্টাম্প টুলটি সিলেক্ট হয়ে গেছে। এভাবে যদি আমরা অন্যান্য টুলটি দেখি সেক্ষেত্রে এখানে দেখুন ব্রাশ টুলের শর্টকাট কি হলো বি। এখানে যদি ব্রাশ টুলটি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে ব্রাশ টুলের অন্যান্য টুলগুলোকে সিলেক্ট করার জন্য যদি শিফট বি প্রেস করি তাহলে এখানে লক্ষ্য করবেন যে অন্যান্য টুলগুলো সিলেক্ট হচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা কোনো টুলস গ্রুপের অন্যান্য টুলসগুলোকে সিলেক্ট করার ক্ষেত্রে ওই টুলের যে শর্টকাট কিটা থাকে সেই শর্টকাট কিটার সাথে শিফট প্লাস করে প্রেস করবেন তাহলে ওই টুল গ্রুপের অন্যান্য টুলগুলো সিলেক্ট হতে থাকবে। তাহলে আমরা প্রথমে স্টাম্প টুল গ্রুপের ক্লোন স্টাম্প টুল নিয়ে আলোচনা করব। ক্লোন স্টাম্প টুল নিয়ে আলোচনা করার জন্য আমরা সাধারণত এই ছবিটাকে বেছে নিয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক ক্লোন স্টাম্প টুলের কাজ কি। ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে ইমেজের যে কোনো অংশের পিক্সেল কপি করা যায়। এর মানে হলো ইমেজের কোনো অংশকে যদি আপনারা ক্লোন করতে চান এই ক্লোন স্টাম্প টুল দিয়ে খুব সহজেই করতে পারবেন। তবে এক্ষেত্রে ইমেজের পিক্সেল কপি করার জন্য কিবোর্ড হতে অল্টার ক্লিক করে নিতে হবে। এই ব্যাপারটা আপনারা সবসময় মনে রাখবেন। যেমন এই ইমেজে একটা খরগোশ দেখা যাচ্ছে, আমি যদি এই খরগোশটার আরেকটা কপি বা ক্লোন এখানে তৈরি করতে যাই সেক্ষেত্রে স্টাম্প টুল দিয়ে আমি করতে পারবো। তো এটা করার জন্য এখানে যদি আমি ক্লিক করি দেখেন ক্লিক নিচ্ছে না। এখানে বলছে could not use the clone stamp because the area to clone has not been defined. Alter click to define a source point. যেমন এই মেসেজটাতে বলে দিচ্ছে যে আপনাকে অল্টার প্রেস করে কাজ করতে হবে। এবার ধরুন আমি খরগোশের এই অংশের পিক্সেলটাকে কপি করব। তো সেটা করার জন্য আমাকে কিবোর্ডের অল্টার প্রেস করি। অল্টার প্রেস করার সাথে সাথে দেখুন আপনার এই আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এইবার যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি সাথে সাথে এই অংশটুকু কপি হয়ে গেছে এবং সেটা আপনি ওই মাউসের যে ক্লোন স্টাম্প টুলের আইকনটা আছে সেটার মধ্যে দেখুন খরগোশের ওই পিক্সেলটুকু দেখা যাচ্ছে। এইবার জাস্ট যে অংশে আপনি এই খরগোশের ক্লোনটা তৈরি করতে চাচ্ছেন সেখানে গিয়ে
মাউসে ক্লিক করবেন। এই ক্লিক করার সময় একটা জিনিস লক্ষ্য করুন, পূর্বের খরগোশটার দিকে তাকান, এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটু জুম করি তাহলে এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। যেমন এখন যদি আমি ক্লিক করি দেখবেন এখানে একটা প্লাস হচ্ছে, তার মানে এই প্লাস চিহ্নটা ইমেজের যে পিক্সেলের উপর থাকবে ওই পিক্সেলটা এখানে ক্লোন হতে থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইরকম ক্লোন করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন ওই প্লাস চিহ্নটা আপনাদের কাঙ্ক্ষিত অবজেক্টের উপর থাকছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু অন্য এরিয়া সিলেক্ট করে ফেলবে। দেখেন আস্তে আস্তে ওই খরগোশটার ন্যায় আরেকটা ক্লোন খরগোশ এই পাশটায় তৈরি হয়ে গেছে। তো এরকম যখন কাজ করবেন তখন একটা সমস্যা হতে পারে যে ওই খরগোশ বা ওই অবজেক্টের আশেপাশের অংশ কিন্তু এখানে ক্লোন হয়ে কপি হয়ে যাবে। সেক্ষেত্রে ওই অংশটুকু মুছে ফেলার জন্য এখানের এই ক্লোন স্টাম্প টুলের একটা অপশন ব্যবহার করে যদি এই কাজটা করা হয় তাহলে ওই অংশটাকে খুব সহজেই মুছে ফেলা যায়। আমি যখন পর্যায়ক্রমে এই অপশনগুলো নিয়ে কথা বলবো তখন ওই অপশনটা আসবে, তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে খুব সহজে আপনারা কোনো ইমেজের ক্লোন তৈরি করে ফেলতে পারেন এই ক্লোন স্টাম্প টুল দিয়ে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন এখানের এই মানুষগুলোকে এবং এই নৌকাটাকে যদি এখানে আমি কপি করে নিয়ে আসতে চাই বা ক্লোন করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এই অবজেক্টের পিক্সেলের উপর মাউস পয়েন্টার নিয়ে অল্টার প্রেস করে এই অংশের পিক্সেলগুলোকে মাউসের লেফট বাটনে ক্লিক করে কপি করে নিলাম। দেখুন অলরেডি কপি হয়ে গেছে। এবার যদি এখানে আমি পেস্ট করি দেখছেন যে এখানে ক্লোন তৈরি হয়ে গেছে। তবে ওই যে কথাটা বলছিলাম, এরকম ক্লোন করে কপি তৈরি করার সময় অনেক সময় তার আশেপাশের অংশ কিন্তু চলে আসতে পারে। যেমন এখানে অলরেডি এই পাইন গাছগুলো দেখুন চলে আসছে এই নদীর উপর। এই বাড়তি অংশটুকুকে কিভাবে ইমেজ থেকে মুছে ফেলা যায় সেটা আমি সামনে দেখাচ্ছি। যেমন এখন যদি আপনি এই অংশটা মুছে ফেলে দিতে চান অন্য কোনো টুলস দিয়ে, যেমন এক্ষেত্রে ইরেজার টুল ব্যবহার করে যদি এটা মুছে ফেলে দিতে চান, দেখেন মুছবে না, মুছে টোটাল ইমেজটাই মুছে যায় এবং এই কালার অপশনে থাকা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসে। তো এই সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে একটা অপশন ব্যবহার করে এই কাজটুকু করলে এই অংশটুকু মুছে ফেলে দেওয়া যায়, সেটা আমি সামনে দেখাচ্ছি। তো এইভাবে আপনি ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে ইমেজের যে কোনো অবজেক্টের ক্লোন তৈরি করতে পারবেন। ঠিক একইভাবে এই ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে আপনি ইমেজের যে কোনো অবজেক্টকে মুছে ফেলতে পারবেন। যেমন এক্ষেত্রে যদি আমি এই ইমেজটাতে যাই, ধরুন এই ইমেজের এই অংশটুকু আপনি মুছে ফেলবেন, অথবা আমি অন্য একটা ইমেজে যাই, যেমন এই ইমেজের এই খরগোশটাকে আমরা মুছে ফেলবো। তো এই খরগোশটাকে মুছে ফেলার জন্য আমরা এই খরগোশের কাছাকাছি এরিয়ার পিক্সেলটাকে সিলেক্ট করব এই ক্লোন স্টাম্প টুল দিয়ে। কারণ আমরা জানি এই ক্লোন স্টাম্প টুল ইমেজের একটা নির্দিষ্ট পিক্সেলকে কপি করে অন্য জায়গায় ক্লোন করে। এক্ষেত্রে আমরা আবারও স্টাম্প টুলটা সিলেক্ট করে নেই। এবার আমরা যদি এই অংশের পিক্সেলগুলো কপি করতে চাই সেক্ষেত্রে পূর্বের নিয়মে কিবোর্ডের অল্টার প্রেস করার সাথে সাথে মাউস পয়েন্টারটা পরিবর্তিত হয়ে যাবে। এইবার যদি এখান থেকে আমি এই পিক্সেলগুলোকে কপি করি সেক্ষেত্রে মাউসের লেফট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আস্তে আস্তে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে এই খরগোশটা ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং পুরোপুরি মুছে গেছে। এভাবে আপনি যে কোনো অবজেক্টকে ইমেজ থেকে মুছে দিতে পারেন। যেমন আমি যদি এখন এই অংশটাকে মুছে দিতে চাই মুছে দিতে পারবো, এই অংশটাকে মুছে দিতে চাইলেও মুছে দিতে পারবো। এভাবে আপনারা ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে ইমেজের যে কোনো অবাঞ্ছিত অংশকে মুছে দিতে পারেন, অথবা আপনি এই ধরনের কাজ করে ফটো ম্যানিপুলেশনও করতে পারেন। এই পর্যায়ে আমি ক্লোন স্টাম্প টুলের অধীনে যে অপশানগুলো আছে এই অপশানগুলো নিয়ে আলোচনা করব। যেমন ক্লোন স্টাম্প টুলটি সিলেক্ট করার পর এই ক্লোন স্টাম্প টুলের অধীনে এই অপশান বারে কিছু অপশান চলে আসে, যার প্রথমেই আছে ব্রাশ প্রিসেট পিকার। এই ব্রাশ প্রিসেট পিকারের কাজগুলো দেখে নেই। আপনি যদি স্টাম্প টুলের সাইজ ছোট বড় করতে চান সেক্ষেত্রে এই ব্রাশ প্রিসেট পিকারটি ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। যেমন এখন এই স্টাম্প টুলের সাইজটি এরকম দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে যদি আপনি সাইজটিকে ছোট বড় করতে চান এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখাবে, যার প্রথমে আছে সাইজ। এই সাইজের এই যে স্লাইডার বারটা আছে এই স্লাইডার বারের মানকে ডানে বামে
নেয়ার মাধ্যমে আপনি ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবেন। যেমন এটা যদি বাম পাশে আনেন তাহলে ব্রাশের সাইজ ছোট হবে, যেমন এখন সাইজ ছোট দেখা যাচ্ছে। এটাকে যদি বাম পাশে নেন তাহলে দেখুন ব্রাশের সাইজ বড় হয়েছে। এছাড়া আপনি এখানে পিক্সেলের মান বসিয়ে দিয়েও ব্রাশের সাইজ নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন এখানে যদি আমি 100 দিয়ে দিই তাহলে এই অনুযায়ী ব্রাশের সাইজ এখানে দেখাবে। এছাড়াও আপনি কিবোর্ডের শর্টকাটের সাহায্যে এই ব্রাশটাকে ছোট বড় করতে পারবেন। যেমন ব্রাশটাকে যদি আপনি ছোট করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনিং যে কিটা আছে এটা প্রেস করবেন। যেমন থার্ড ব্র্যাকেট ওপেনিং কিটা প্রেস করার সাথে সাথে ব্রাশ ছোট হয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন। এবার যদি এই ব্রাশটাকে আপনারা বড় করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করবেন। থার্ড ব্র্যাকেট ক্লোজিং প্রেস করার সাথে সাথে এই ব্রাশটা বড় হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনি এই ব্রাশ প্রিসেট পিকারে গেলে যে অপশনটা পেতেন সেই অপশনটার ডায়লগ বক্স এখানে চলে আসবে। এখান থেকে আপনি ব্রাশ ছোট বড় করতে পারবেন। তারপর এখানে আছে হার্ডনেস। এই হার্ডনেসটা আপনি এই ব্রাশ প্রিসেট পিকারের এই ড্রপ ডাউনের উপরে ক্লিক করলেও পাবেন। এই হার্ডনেসের মাধ্যমে আপনি ব্রাশের হার্ডনেস সফটনেস নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ব্রাশ সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সফট ব্রাশ হয় আর একটা হচ্ছে হার্ড ব্রাশ হয়। এই ক্লোন স্টাম্প টুলটিকে যদি আপনারা হার্ড করতে চান সেক্ষেত্রে এই হার্ডনেসটা বাড়িয়ে দিবেন, আর যদি এই ক্লোন স্টাম্প টুলটিকে আপনারা সফট করতে চান তাহলে এটার মান 0 করে দিবেন। 0 মান হচ্ছে কোনো ব্রাশের সফটনেস বোঝায় আর 100 হচ্ছে কোনো ব্রাশের হার্ডনেস বোঝায়। সেক্ষেত্রে ক্লোন স্টাম্প টুলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনারা যদি ক্লোন স্টাম্প টুলটিকে সফট করতে চান তাহলে 0-তে মান রাখবেন, আর যদি হার্ড করতে চান তাহলে অবশ্যই 100-এ রাখবেন। আর এখানে হচ্ছে আপনি কি ধরনের ব্রাশ নিয়ে কাজ করবেন সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে থাকা এই সেটিং গিয়ারে যদি আপনি ক্লিক করেন এখানে অসংখ্য ব্রাশ আছে। এই ব্রাশগুলো নিয়ে আপনি ক্লোন স্টাম্প টুলে ব্যবহার করতে পারবেন। যেমন এখন হচ্ছে এই ব্রাশগুলো দেখাচ্ছে, আপনি যদি এই নেচার ব্রাশ সিলেক্ট করেন তাহলে এই নেচার ব্রাশের অধীনে যে ব্রাশগুলো থাকবে এগুলো এখানে চলে আসবে। এটা সম্ভবত নেচার ব্রাশ সিলেক্ট করাই আছে, আমি অন্য একটা ব্রাশ সিলেক্ট করে দেখাই। এখান থেকে যদি ক্যালিগ্রাফিক ব্রাশটা সিলেক্ট করি তারপর ওকে প্রেস করি, এখানে দেখুন ব্রাশের আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি এই সেটিং গিয়ার আইকন থেকে যে কোনো ব্রাশ সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়া ব্রাশ আপনি কিভাবে এখানে লোড করতে পারবেন সেগুলো আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। আপনারা যদি 17 নম্বর ক্লাসটি দেখেন তাহলে এই ব্যাপারে আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। ক্লোন স্টাম্প টুলের পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে দ্য ব্রাশ প্যানেল। এই ব্রাশ প্যানেলের উপরও বিস্তারিত আলোচনা আমরা 17 নম্বর টিউটোরিয়ালে করে এসেছি। আপনারা 17 নম্বর টিউটোরিয়ালটি দেখলে এই ব্রাশ প্যানেলের উপর আপনাদের বিস্তারিত ধারণা চলে আসবে, তাই আজকে আর এই ব্যাপার নিয়ে কথা না বলি। তারপরের যে অপশনটা আছে এই অপশনটা হলো ক্লোন সোর্স প্যানেল। তো এখন আমরা এই ক্লোন সোর্স প্যানেল নিয়ে আলোচনা করব। ক্লোন সোর্স প্যানেলটা আপনারা উইন্ডো মেনুতেও পাবেন। উইন্ডো মেনুতে গিয়ে আপনারা এই যে ক্লোন সোর্স অপশনটা পেয়েছেন, আপনারা এখান থেকেও ক্লোন সোর্স প্যানেল নিয়ে কাজ করতে পারেন, বা এখানে যদি ক্লিক করেন তাহলে এইরকম ক্লোন সোর্স প্যানেলের ডায়লগ বক্স আপনাদের সামনে চলে আসবে। এই ডায়লগ বক্সের প্রথমেই সারিবদ্ধভাবে 5টি ক্লোন স্টাম্প টুল দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখে নেই এই 5টি ক্লোন স্টাম্প টুলের কাজ কি। মনে করুন আপনি একটি অবজেক্ট নিয়ে কাজ করছেন, এই অবজেক্টের ভিন্ন ভিন্ন অংশ আপনি ক্লোন করবেন। সেক্ষেত্রে আপনি যদি একটি মাত্র ক্লোন স্টাম্প টুল দিয়ে কাজ করেন তাহলে বারবার ভিন্ন ভিন্ন অংশ সিলেক্ট করে আপনাকে ক্লোন করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন একবার একটা অংশ সিলেক্ট করবেন, ওটা রেকর্ড হয়ে থাকবে, তারপরে আরেকটা অংশ সিলেক্ট করলেন, ওটাও রেকর্ড হয়ে থাকবে। এরকম ভাবে বেশ কয়েকটা রেকর্ড রেখে যদি আপনারা কাজ করতে চান তাহলে এই ক্লোন সোর্স প্যানেলের এই ক্লোন স্টাম্প টুলগুলো ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে কারণ অনেক কিছুই বিস্তারিতভাবে বোঝাতে হচ্ছে। তারপরে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি এই ক্লোন স্টাম্প টুলের উপর আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে এবং এই ক্লোন স্টাম্প টুল দিয়ে আপনারা মজার মজার কাজ করতে পারবেন। তো চলুন দেখে নেই এই প্লাস্টিক ক্লোন স্টাম্প টুল কিভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা অন্য একটি ইমেজে চলে যাই। এই ইমেজের আমরা ফেস নিয়ে কাজ করব, হেয়ার নিয়ে কাজ করব, তারপর বডি নিয়ে কাজ করব। এরকম যদি কাজ করতে চাই, ধরুন এই ক্লোন স্টাম্প টুল দিয়ে আমি ওনার ফেসটা কপি করলাম। ওনার ফেসের পিক্সেলটাকে কপি করার জন্য পূর্বের নিয়মে আমরা অল্টার প্রেস করলাম। অল্টার প্রেস করার সাথে সাথে মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে এখানে পিক্সেল কপি হয়ে যাবে।
তো এই পিক্সেলটাকে আমরা এখানে পেস্ট করার জন্য ক্লিক করি, ওনার ফেস এখানে হচ্ছে। তারপর আমরা ধরুন ওনার হেয়ারটাকে এখন কপি করব, সেক্ষেত্রে আমরা এই ক্লোন স্টাম্প টুলটা ব্যবহার করি। দ্বিতীয় যে ক্লোন স্টাম্প টুলটা আছে এটা সিলেক্ট করার পর আমরা পূর্বের নিয়মে এখান থেকে পিক্সেলগুলো কপি করি, অল্টার প্রেস করে পুনরায় এখানে এসে পেস্ট করে দেই। এইবার আমরা তৃতীয় ক্লোন স্টাম্প টুলটা সিলেক্ট করি। তৃতীয় ক্লোন স্টাম্প টুলটা সিলেক্ট করার পর ওনার এই অংশটুকু আমরা কপি করি। কপি করার পর এখানে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ক্লোন করি। এবার আমরা পুনরায়ভাবে 4 নাম্বার ক্লোন টুলটা ব্যবহার করি। 4 নাম্বার ক্লোন টুলটা ব্যবহার করে আমরা ওনার হাতটুকুকে কপি করে নেই। হাতটুকু পিক্সেল কপি করার পর এখানে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে পেস্ট করি। এবার 5 নাম্বার ক্লোন টুলটা ব্যবহার করে আমরা ওনার এই অংশটুকু কপি করি এখানে পেস্ট করি। এবার আমরা পুনরায় মুখের যে পিক্সেল, ওই মুখের পিক্সেলগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে পুনরায় এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এই প্রথম ক্লোন টুল দিয়ে যে ওনার মুখের পিক্সেলগুলো কপি করেছিলেন সেটা এই ক্লোন টুলটি রেকর্ড করে রেখেছে। এবার যদি এটা দিয়ে আপনি এখানে জাস্ট কাজ করেন, দেখুন ওনার ফেসের কাজ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি দ্বিতীয় ক্লোন স্টাম্প টুলটি সিলেক্ট করে আপনি হেয়ার নিয়ে কাজ করতে চান, আপনি ইজিলি হেয়ার নিয়ে কাজ করতে পারছেন। দেখুন এখানে কিন্তু আপনার পুনরায় হেয়ার সিলেক্ট করতে হয়নি বা হেয়ারের পিক্সেলগুলোকে কপি করতে হয়নি। এবার যদি আপনি তৃতীয় স্টাম্প টুলটি নেন, তৃতীয় স্টাম্প টুল দিয়ে আমরা ওনার এই অংশটুকু কপি করেছিলাম, এবার যদি এখানে কাজ করেন দেখবেন যে ওনার এই অংশটুকুর কাজ হচ্ছে। তারপরে যদি আপনি 4 নাম্বার ক্লোন টুলটি সিলেক্ট করেন, 4 নাম্বার ক্লোন টুলটি সিলেক্ট করার পর এখানে যদি কাজ করেন দেখেন আপনি হাতের উপর কাজ হচ্ছে, এবং কাজ হওয়ার সময় দেখেন ওই প্লাস চিহ্নটা কিন্তু ওই অংশের পিক্সেলের উপর ঘোরাফেরা করছে, মানে এই প্লাস চিহ্নটা যে পিক্সেলগুলোর উপর ঘোরাফেরা করবে ওই পিক্সেলগুলো এখানে ক্লোন হতে থাকবে। এবার যদি আপনি 5 নাম্বার ক্লোন স্টাম্প টুলটিকে নিয়ে আসেন, সেক্ষেত্রে এই 5 নাম্বার ক্লোন স্টাম্প টুল দিয়ে আপনি এই অংশটাকে কপি করেছিলেন, সেক্ষেত্রে এই অংশের উপর কাজ হবে। এভাবে আপনি যখন মাল্টি পিক্সেল কপি করে কাজ করবেন তখন হচ্ছে এই অপশনটা ব্যবহার করে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। এরপর এখানে আমরা আরো দুটো অপশন দেখতে পাচ্ছি, যেমন প্রথমে আছে ডব্লিউ, তারপর আছে এইচ। ডব্লিউ দিয়ে সম্ভবত হোয়াইট বোঝাচ্ছে আর এইচ দিয়ে হাইট বোঝাচ্ছে। তো এই অপশনের কাজ কি আর এই অপশনের কাজ কি, চলুন এখন দেখে নেই। এই ডব্লিউ অপশনটি ব্যবহার করে আপনারা ইমেজের পিক্সেলকে হরিজন্টালি ফ্লিপ করতে পারবেন। যেমন এই আইকনটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে হচ্ছে হরিজন্টালি টার্ন করা যাবে, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। আবার যদি হাইটে আসেন তাহলে দেখুন এটা ভার্টিক্যালি টার্ন করা বোঝাচ্ছে। তার মানে এই ডব্লিউ যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করে কোনো ক্লোন পিক্সেলকে হরিজন্টালি ফ্লিপ করা যায়, অথবা এখানে যে মানগুলো দেখাচ্ছে এই মানগুলো কমিয়ে বাড়িয়ে কোনো পিক্সেলকে ছোট বড় করা যায়। অনুরূপভাবে এখানে এজ মানে হাইটের যে অপশনটা দেখাচ্ছে এই অপশন দিয়ে ক্লোন পিক্সেলকে ভার্টিক্যালি ফ্লিপ করা যায় এবং এই হাইটের মান বাড়িয়ে কমিয়ে ইমেজকে ছোট বড় করা যায়। এখন চলুন এই কাজগুলোর ব্যবহারিক ব্যাপারগুলো একটু দেখে নেই। সেক্ষেত্রে আমি অন্য একটা ইমেজে চলে যাই। এই ইমেজটাতে এসে লক্ষ্য করবেন এটার এক পাশে হচ্ছে এর একরকম, অন্য পাশে হচ্ছে আরেক রকম। আমি যদি এই পাশটার মতো করে এই পাশটাকে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে খুব সহজেই আমরা ক্লোন টুল ব্যবহার করে এই কাজটা করতে পারি। যেমন আমি যদি ক্লোন টুলটা নিয়ে এই পাশটা সিলেক্ট করি, এই পাশের পিক্সেলটাকে কপি করার জন্য আমরা অল্টার প্রেস করলাম, তারপর এই পাশের এই অংশটুকু কপি করলাম, কপি করে এখানে এসে আমরা কাজ করছি। দেখুন কপি হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা সমস্যা হয়েছে, এই পাশটার এইখানে যে ব্রাউন কালারটা এই কালারটা এই পাশে চলে আসছে, কিন্তু এই কালারটা তো এই পাশে যাওয়ার কথা। আপনি যদি প্রতিসম কোনো কিছু করতে চান সেক্ষেত্রে এই পাশটা তো টার্ন করে ওই পাশে ঘুরে যাওয়ার কথা, কিন্তু এভাবে কাজ করলে কিন্তু এই কাজটি হয়নি। সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা ব্যবহার করে কাজ করতে হবে। আমি যদি কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় চলে যাই, এবার যদি আমি এই অপশনটা সিলেক্ট করি, এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে একটা বাউন্ডারি বক্স চলে আসবে। এবার পুনরায় আমরা অল্টার প্রেস করে এই অংশের পিক্সেলগুলোকে কপি করে নেই, তারপর পুনরায় কাজ শুরু করি।
এইবার আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই পাশটাতে যেরকম আছে ঠিক এই রকম ভাবে এখানেও ক্লোন তৈরি হয়েছে। যেমন এখানের ব্রাউন কালারটা এই পাশে চলে গেছে, এখানের ব্রাউন কালারটা এখানে আছে। তো এইরকম ভাবে হচ্ছে ক্লোন ইমেজকে বা ক্লোন পিক্সেলগুলোকে হরিজন্টালি এটা দিয়ে ফ্লিপ করা যায়। আর ভার্টিক্যালি ফ্লিপ করার জন্য আপনারা হচ্ছে এই অপশনটা ব্যবহার করে কাজ করবেন। সময় স্বল্পতার কারণে হয়তোবা সবকিছু দেখানো সম্ভব না, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টসে লিখে রাখবেন অথবা গ্রুপে পোস্ট করে রাখবেন। এই কাজটির আরেকটু প্রয়োগ যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে আমি এই ইমেজটাতে চলে যাই, অথবা আমরা যদি এই ইমেজটাতে যাই, এই ইমেজটাতে যাওয়ার পরে এই ইমেজটা এখন ডান দিকে মুখ করে আছে। এটাকে যদি আমরা ক্লোন করি এই অপশনটা সিলেক্ট করে, তাহলে দেখবেন এটার মুখোমুখি একটা ক্লোন ইমেজ তৈরি হবে। কারণ এটার যদি এখন ক্লোন ইমেজ তৈরি করি, বেসিক্যালি ওই ক্লোন ইমেজটার মুখটাও এই ডানমুখী হওয়ার কথা। যেমন আপনাদেরকে একটু এটা ডিসিলেক্ট করে দেখাই। এখন যদি এই ইমেজটাকে ক্লোন করে আমি এখানে ক্লোন ইমেজ তৈরি করি, তাহলে দেখুন এটার মুখটাও ডানমুখী হয়ে আছে। কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি। এবার যদি আমি এই অপশনটা সিলেক্ট করে এটার ক্লোন ইমেজ তৈরি করি, তাহলে আপনারা দেখুন এটা হরিজন্টালি ফ্লিপ করে গেছে। আরেকটা ক্লোন ইমেজ তৈরি হয়েছে ঠিকই, তবে সেটি হচ্ছে হরিজন্টালি ভাবে ঘুরে মুখোমুখি ক্লোন ইমেজ তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কোনো ইমেজকে হরিজন্টালি ফ্লিপ করার জন্য এই অপশনটা ব্যবহার করে কাজ করতে পারবেন। কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি। তো এখন চলুন অল্প করে হচ্ছে এই ভার্টিক্যাল ফ্লিপটা আপনাদের দেখিয়ে দিই। যেমন আমি যদি এখন ভার্টিক্যাল অপশনটা সিলেক্ট করে কাজ করি, সেক্ষেত্রে এখানের এই অংশটুকুকে আমি কপি করি অল্টার প্রেস করে। এবার যদি এখানে ড্র্যাগ করে দেখুন ভার্টিক্যালি এটা ফ্লিপ হয়ে গেছে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি। এবার আমি এই মানগুলো কমিয়ে বাড়িয়ে দেখাই কিভাবে হচ্ছে এই মানগুলোর সাহায্যে আপনাদের ক্লোন ইমেজটা নিয়ন্ত্রিত হয়। যেমন এখানে 100 আছে বিদায়ী কিন্তু এই ক্লোন ইমেজটা একদম 100 ক্লোন ইমেজ তৈরি হয়েছে। যেমন এখানে যে খরগোশটা আছে, এই খরগোশের সমান সাইজের খরগোশ এখানে তৈরি হয়েছে। এক্ষেত্রে যদি আমরা মানটাকে একটু কমিয়ে দেই, যেমন 50 করে দেই, সেক্ষেত্রে আমরা এখানের ক্লোন ইমেজ তৈরি করি। এখন দেখুন এই খরগোশটি এই খরগোশের অর্ধেক হয়ে ক্লোন হয়েছে। তার মানে এখানের মান বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের ক্লোন ইমেজকে ছোট বড় করতে পারবেন। তো আমরা এই মানটাকে 100 করে দেই। এই পর্যায়ে এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে রোটেট দ্য ক্লোন সোর্স, মানে আপনার ক্লোন সোর্সটাকে বা ক্লোন পিক্সেলকে রোটেট করবে। এটার ব্যবহার দেখার জন্য আমি কন্ট্রোল অল্টার জেড চেপে আবার পূর্বাবস্থায় ফিরে আসি। এখন আপনি যখন এই খরগোশটার ক্লোন ইমেজ তৈরি করেন, তখন কিন্তু এই খরগোশটা যে অবস্থায় আছে এই অবস্থায় ক্লোন ইমেজ তৈরি হয়। এটাকে যদি আপনি রোটেট করতে চান, সেক্ষেত্রে আপনি রোটেট করতে পারবেন খুব সহজে। এখানে রোটেটের মানটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখুন অলরেডি রোটেটের মান যখন আমি পরিবর্তন করছি, ইমেজটা কিরকম হবে সেটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার যদি আমরা এই অংশটা কপি করে এখানে ক্লোন করি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্লোন ইমেজটা তৈরি হয়েছে সেটা রোটেট হয়ে আছে। তো এভাবে আপনারা এই রোটেট অপশন ব্যবহার করে আপনাদের ক্লোন ইমেজকে রোটেট করতে পারবেন। এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে রিসেট ট্রান্সফর্ম। এখানে যতগুলো পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলোকে যদি আপনারা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে চান, মানে রিসেট করতে চান, এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এটা রিসেট হয়ে যাবে। যেমন এই মানগুলো এখন পূর্বের অবস্থায় চলে গেছে। এরপরের যে অপশনটা খুবই জরুরি সেটা হচ্ছে শো ওভারলাই। শো ওভারলাই এখন চেকমার্ক দেওয়া আছে। শো ওভারলাই হলো আপনি যখন কিবোর্ডের অল্টার প্রেস করে আপনার মাউস পয়েন্টার দিয়ে স্টাম্প টুল ব্যবহার করে কোনো অবজেক্টের পিক্সেলকে কপি করেন, সেটা কিন্তু আপনার মাউস পয়েন্টারে দেখা যায়। যেমন এখানে দেখুন আপনার ওই কপিকৃত পিক্সেলগুলো দেখা যাচ্ছে। এটা দেখা যাবে কি যাবে না সেটা হচ্ছে এই শো ওভারলাই দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। শো ওভারলাইয়ে যখন চেকমার্ক থাকবে তখন এটা দেখা যাবে, আর শো ওভারলাইয়ের চেকমার্কটা যখন তুলে দিবেন
তখন দেখুন এখানে আর ওই অংশটুকু শো করছে না। যেমন আপনি যদি এখন এখানে অল্টার প্রেস করে কপিও করেন সেটা কিন্তু এখানে দেখা যাবে না। আমি যদি শো ওভারলাইয়ে চেকমার্ক দিয়ে দেই, এক্ষেত্রে যদি আমি এখান থেকে কপি করি তাহলে দেখুন ওই কপিকৃত পিক্সেলগুলো এই মাউস পয়েন্টারে দেখা যাচ্ছে। তো এটা আপনি শো ওভারলাই দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আরেকটা অংশ আছে ক্লিপ্ট। এই ক্লিপ্টের কাজ কি? আমি যদি কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি, এই ক্লিপ্টের কাজ হলো এই ক্লিপ্টে যখন চেকমার্ক দেয়া থাকবে তখন শুধুমাত্র আপনি যে পিক্সেলটুকু কপি করবেন সেই পিক্সেলটুকুই কপি হবে। কিন্তু আপনি যদি এই ক্লিপ্টের এই চেকমার্কটা তুলে দেন তাহলে সে টোটাল ইমেজটাকে কপি করে নিয়ে যাবে। যেমন এখন যদি আমি একটা ফাঁকা ডকুমেন্টে যাই, এখানে যদি আমি পেস্ট করি, দেখুন শুধুমাত্র যে পিক্সেলগুলো আমি কপি করেছিলাম সেই পিক্সেলগুলো এখানে কপি হয়েছে। লক্ষ্য করলে এখানে দেখবেন। আবার যদি আমি পুনরায় ওই ইমেজটাতে চলে যাই এবং এখান থেকে যদি আমি ক্লিপটার এই চেকমার্কটা তুলে দেই, দেখুন টোটাল ইমেজ কপি হয়ে গেছে। এবার যদি আমি পুনরায় ওই প্রজেক্টটাতে গিয়ে পেস্ট করে দেখুন টোটাল ইমেজ কপি হয়ে এখানে চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজ করার সময় এই ক্লিপ চেকমার্কটা দিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনারা যে পিক্সেলগুলো নিয়ে কাজ করবেন সেই পিক্সেলগুলো নিয়েই কাজ করবেন। এখানে তার পরের যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি আপনি এখানেও পাবেন, অপাসিটি আপনি এখানেও পাবেন, তবে দুটো অপাসিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই অপাসিটিটা কাজ করে এই শো ওভারলাইয়ের অধীনে। এখানে আপনি যখন কোনো পিক্সেলকে কপি করেন, এই পিক্সেলকে কপি করার পর আপনার মাউস পয়েন্টারে কিন্তু ওই পিক্সেলগুলো দেখা যায়। এই পিক্সেলটা কি পরিমাণ দেখা যাবে, এই পিক্সেলটার ঘনত্ব কতটুকু থাকবে, এটা আপনি এই অপাসিটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখন যদি আমি এই টুলটাকে একটু বড় করি, সেক্ষেত্রে দেখুন কপিকৃত পিক্সেলগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবার যদি আমি এখানে অপাসিটিটাকে কমিয়ে ফেলি, এবার আপনি লক্ষ্য করে দেখেন এই পিক্সেলগুলোর অপাসিটি কম দেখা যাচ্ছে। মান যদি আরেকটু বাড়াই তাহলে আরেকটু বেশি দেখা যাবে। সেক্ষেত্রে শো ওভারলাইয়ের এই মাউস পয়েন্টারে পিক্সেলগুলো ঘনত্ব কি পরিমাণ থাকবে আপনি সহজেই এই অপাসিটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে আমি 100ই রেখে দিলাম। এছাড়া এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে এখানে কিছু মোড পাবেন। যেমন নর্মাল মোডে থাকা অবস্থায় এই মাউস পয়েন্টারে যে পিক্সেলগুলো কপি হয়েছে সেটা এরকম দেখা যাচ্ছে। এখানে যদি আমি ডার্কেন মোডটা সিলেক্ট করি তাহলে এরকম দেখা যাবে। এখান থেকে যদি আমি লাইটেন মোডটা সিলেক্ট করি তাহলে এরকম দেখা যাবে। এখান থেকে যদি আমি ডিফারেন্স মোডটা সিলেক্ট করি তাহলে এখানে এরকম দেখা যাবে। তো এভাবে আপনি বিভিন্ন মোড সিলেক্ট করে আপনার শো ওভারলাই কেমন দেখা যাবে সেটা দেখতে পারবেন। আমি নর্মালে রেখেই কাজ করব। তো এই হলো মোটামুটি ক্লোন সোর্স প্যানেলের কাজ। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মোড। এই মোড অপশনটার এই পাশে যে ড্রপ ডাউন এরো আছে এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো মোড দেখা যাবে। আপনি যখন কোনো ইমেজের ক্লোন ইমেজ তৈরি করবেন সেটার উপর এই মোডগুলো অ্যাপ্লাই করে ওই ক্লোন ইমেজটা আপনি বিভিন্ন ধরনের তৈরি করতে পারবেন। যেমন নর্মাল মোডে থাকা অবস্থায় যদি এখানে একটা ক্লোন ইমেজ তৈরি করেন তাহলে সেটা এরকম হবে। এবার যদি আপনি ডিজলভটা সিলেক্ট করে দেন, ডিজলভটা সিলেক্ট করে দিয়ে যদি একটা ক্লোন ইমেজ তৈরি করেন তাহলে দেখবেন এই ক্লোন ইমেজের চারপাশের এজ বরাবর একটা ডিজলভের ভাব আছে। আপনি যদি অন্য একটা মোড সিলেক্ট করেন, যেমন কালার ব্রাউনটা যদি সিলেক্ট করে কাজ করি তাহলে লক্ষ্য করে দেখবেন এখানে ক্লোন ইমেজ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এটা ব্রাউন হয়ে গেছে। এভাবে আপনি মোড থেকে বিভিন্ন মোড সিলেক্ট করে আপনার ক্লোন ইমেজের মোডকে বিভিন্ন রকম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। কন্ট্রোল জেড চেপে আমি পূর্বাবস্থায় ফিরে আসি। পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে অপাসিটি অপশন। এই অপাসিটি অপশনটা দিয়ে মূলত হচ্ছে আপনি যে ক্লোন ইমেজ তৈরি করবেন সেটার অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখানে অপাসিটি এখন 100 আছে। যদি আপনি এই 100 রেখে একটা ক্লোন ইমেজ তৈরি করেন, সরি এখানে মোডটা কালার বান আছে, আমি মোডটাকে নর্মাল করে দেই। কন্ট্রোল জেড চেপে পূর্ব অবস্থায় চলে যাই। এবার নর্মাল মোডে রেখে আমি যদি এখানে একটা ক্লোন ইমেজ তৈরি করি, লক্ষ্য করলে দেখবেন একদম এই ইমেজটার যে অপাসিটি আছে
সেই অপাসিটি নিয়ে এখানে একটা ক্লোন ইমেজ তৈরি হয়েছে। এবার যদি আমি এই অপাসিটিটাকে কমিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি একটা ক্লোন ইমেজ তৈরি করি, তাহলে দেখুন এর অপাসিটি অনেক কম। তো এইভাবে আপনি অপাসিটির মাধ্যমে আপনার ক্লোন ইমেজের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্লো। এই ফ্লোর মাধ্যমে আপনি এই স্টাম্প টুলের গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখন 100% আছে, এই 100% থাকা অবস্থায় অপাসিটিটাকে 100 করে নেই। এবার যদি আপনি এখানে একটা ইমেজ তৈরি করেন, ক্লোন ইমেজ, তাহলে দেখুন এই ক্লোন ইমেজটা খুব দ্রুত তৈরি হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড চেপে আমি পূর্ব অবস্থায় ফিরে যাই। এখন এই 100% থাকা অবস্থায় যখন কোনো ক্লোন ইমেজ তৈরি করা হয় সেটা খুব দ্রুত স্টাম্প টুলটি কাজ করে। কিন্তু এই ফ্লোটার মান যদি এখন কমিয়ে দিই, এবার যদি একটা ক্লোন ইমেজ তৈরি করতে যাই, দেখুন খুব ধীরে ধীরে বারবার ড্রাগ করার পরে একটা অংশের ইমেজ তৈরি হচ্ছে। মানে হলো এই স্টাম্প টুলের গতিটা কমে গেছে। আপনি স্টাম্প টুলের গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ফ্লোটা ব্যবহার করতে পারেন। ফ্লোটা যখন 100 থাকবে তখন স্টাম্প টুল খুব দ্রুত গতিতে কাজ করবে, ফ্লোটা যখন কম থাকবে তখন স্টাম্প টুলের গতিটাও কমে যাবে। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যালাইন্ড অপশন। এই অ্যালাইন্ড অপশনে চেকমার্ক থাকলে আপনি যে সোর্স পিক্সেলগুলো নিয়ে কাজ করেছেন সেই সোর্স পিক্সেলে একটা প্লাস চিহ্ন থাকবে। আর যদি এই চেকমার্কটা না থাকে তাহলে সোর্স পয়েন্টারে ওই প্লাস চিহ্নটা থাকবে না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না আপনার কোন অংশ নিয়ে এখন ক্লোন ইমেজ তৈরি হচ্ছে। এটা বোঝানোর জন্য আমি পুনরায় কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে যাই। এবার যদি আপনি এই খরগোশটার এই অংশটা সিলেক্ট করে কাজ করেন, সেক্ষেত্রে আমি একটু জুম করে নিই তাহলে বুঝবেন ব্যাপারটা। এখানে যখন কাজ করছি আপনি দেখেন ওখানে একটা প্লাস চিহ্ন কিন্তু মুভ করছে। লক্ষ্য করলে দেখবেন আপনি ওখানে একটা প্লাস চিহ্ন আছে, ওখানে একটা প্লাস চিহ্ন কিন্তু মুভ করছে। এটা সম্ভব হয়েছে এখানে যে অ্যালাইনের পাশে চেকমার্কটা আছে, এই চেকমার্কটা থাকার কারণে এই সোর্স পয়েন্টারে ওই প্লাস চিহ্নটা দেখাচ্ছে। এই পর্যায়ে আমরা ক্লোন স্টাম্প টুলের একটা গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যখন এখানে ক্লোন করে একটা ইমেজ তৈরি করেছিলাম, এখানে দেখুন পাইন গাছটা এই নদীর উপর চলে এসেছে। তো এই প্রবলেমটা হতে পারে আপনারা যখন ক্লোন স্টাম্প টুল নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে এই প্রবলেমটা যাতে ওভারকাম করা যায় সেটার জন্য এই অপশনটা নিয়ে কাজ করলে আপনারা সাধারণত এই বাড়তি অংশগুলো মুছে ফেলতে পারবেন। যেমন এই ইমেজটাকে যদি আমি কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় নিয়ে যাই, এবার এখানে লক্ষ্য করুন স্যাম্পল নামে একটা অপশন আছে। এই স্যাম্পল অপশনের ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে এখানে কারেন্ট লেয়ার দেখাবে, এখানে কারেন্ট অ্যান্ড ভ্যালু লেয়ার দেখাবে, এখানে অল লেয়ার দেখাবে। আপনি যখন কারেন্ট লেয়ার সিলেক্ট করে কাজ করবেন তখন যে ক্লোনটা তৈরি হবে এটা হচ্ছে এই কারেন্ট লেয়ারে তৈরি হবে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন যদি আপনি এই ইমেজটার ক্লোন ইমেজ তৈরি করেন, অল্টার চেপে আমি এখানে ক্লোন ইমেজ তৈরি করছি, ক্লোন ইমেজ তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি এখন মুভ টুল দিয়ে এই ক্লোন ইমেজটাকে মুভ করতে চান সেক্ষেত্রে দেখুন এটা মুভ হচ্ছে না। মানে এটা কারেন্ট লেয়ারেই ক্লোন ইমেজটা তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে এখানে স্যাম্পলে কারেন্ট লেয়ারটা সিলেক্ট করা আছে। এক্ষেত্রে আপনি যদি এই ক্লোন ইমেজটা অন্য একটা লেয়ারে তৈরি করতে চান সেক্ষেত্রে এই স্যাম্পল অপশনের কারেন্ট ভ্যালু অপশন ব্যবহার করতে হবে অথবা অল লেয়ার অপশন ব্যবহার করতে হবে। এটা দেখানোর জন্য আমরা এই ইমেজটাকে পূর্ব অবস্থায় নিয়ে যাই কন্ট্রোল অল্টার জেড চেপে। এবার অন্য একটা লেয়ারে এই ক্লোন ইমেজ তৈরি করার জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করি। ইতিমধ্যে হয়তো আপনারা লেয়ার ক্রিয়েট করা শিখে গেছেন। এবার এখান থেকে আমি স্যাম্পলের কারেন্ট অ্যান্ড ভ্যালু অপশনটা সিলেক্ট করে কাজ করি। সেক্ষেত্রে আমি যদি এটার ক্লোন ইমেজ তৈরি করি, এখন ক্লোন ইমেজ তৈরি করার পরে আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেই তাহলে লক্ষ্য করে দেখবেন এখানে ক্লোন ইমেজ তৈরি হয়েছে, কিন্তু ক্লোন ইমেজের সাথে এই আশেপাশে যে দৃশ্য ছিল ওগুলোরও কিছু প্রভাব পড়ে গেছে।
এখন আপনি ইচ্ছে করলে কিন্তু এখন যেহেতু এটা আলাদা একটা লেয়ারে ক্রিয়েট হয়েছে, আপনি এই অংশগুলো মুছে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ইরেজার টুলটি এনে এটাকে যদি মুছে দেন তাহলে খুব সহজে এটা মুছে যাচ্ছে। এভাবে আপনারা যখন ক্লোন স্টাম্প টুল দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কারেন্ট অ্যান্ড বেলো অপশনটা সিলেক্ট করে আলাদা লেয়ার নিয়ে কাজ করলে আপনারা এটাকে রিএডিট করতে পারবেন, অথবা এটাকে আপনারা মুভ করতে পারবেন। যেমন মুভ করতে গেলে দেখা যাচ্ছে এটার আশেপাশের যে সিনারিটা আছে এগুলো মিলছে না এই ব্যাকগ্রাউন্ডের সাথে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এগুলোকে মুছে মিলিয়ে নিতে পারবেন, এইরকম ভাবে মুছতে পারবেন। এরকম ভাবে আপনারা মুছে মুছে আপনাদের ইমেজটাকে সুন্দর করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই ক্লোন স্টামের অধীনে যে স্যাম্পল অপশনটা আছে, এই স্যাম্পল অপশনের কারেন্ট লেয়ার নিয়ে যদি কাজ করেন তাহলে হচ্ছে ওই মূল ইমেজের উপরই ক্লোন ইমেজ তৈরি হবে। আপনারা যে কারেন্ট অ্যান্ড বেলো অথবা ওয়াল লেয়ার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা যদি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেন তাহলে ওই লেয়ারে ক্লোন ইমেজের আরেকটা লেয়ার তৈরি হবে। যেমন এখন যদি এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে দেই তাহলে দেখবেন এখানে ওই ক্লোন ইমেজের লেয়ারটা দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি হচ্ছে ক্লোন স্টাম্প টুল গ্রুপের আরেকটা টুল নিয়ে কথা বলবো। সেই টুলটি হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। আমরা এখান থেকেও প্যাটার্ন স্টাম্প টুল সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডের শিফট এস প্রেস করলেও প্যাটার্ন স্টাম্প টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন চলুন দেখে নেই প্যাটার্ন স্টাম্প টুলের কাজ কি। প্যাটার্ন স্টাম্প টুল ব্যবহার করে ফটোশপের ডিফল্ট প্যাটার্নগুলো আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইন থেকে বিভিন্ন প্যাটার্ন ডাউনলোড করে ইনস্টল করে এখানে ব্যবহার করতে পারবেন, অথবা নিজে নিজে প্যাটার্ন তৈরি করে আপনি এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি একটা ডকুমেন্টসে চলে যাই, এই ডকুমেন্টে যাওয়ার পরে প্যাটার্ন ট্রাম্প টুলটি সিলেক্ট করি। প্যাটার্ন ট্রাম্প টুলটি সিলেক্ট করার পর আমরা এখানের যে অপশানগুলো আছে এই অপশানগুলোর এই জায়গাটাই ডিফল্ট অবস্থায় বিভিন্ন প্যাটার্ন পাবো। এখানে কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে। এছাড়াও পাশে থাকা সেটিংসের যে গিয়ার আইকনটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অসংখ্য প্যাটার্নের ক্যাটাগরি দেখা যাবে। আপনি এখান থেকে যে কোনো প্যাটার্ন সিলেক্ট করে কাজ করতে পারবেন। যেমন এখানে এখন একটা প্যাটার্নের আইকন দেখা যাচ্ছে। আপনি যদি এই ক্যাটাগরি থেকে অন্য কোনো প্যাটার্ন সিলেক্ট করেন তাহলে এখানে পরিবর্তিত হয়ে গেছে। এখান থেকে আপনি যে কোনো প্যাটার্ন নেওয়ার পর আপনার প্রজেক্টে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি মাউসে ড্র্যাগ করলে ওই প্যাটার্ন অনুযায়ী এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এক্ষেত্রেও আপনি লেয়ার নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি একটা লেয়ার এখানে নিয়ে নেন সেক্ষেত্রে আপনি যদি প্যাটার্ন তৈরি করেন তাহলে ওই প্যাটার্নগুলো ওই লেয়ারে ক্রিয়েট হবে। যেমন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দেই তাহলে দেখবেন আপনার নতুন যে লেয়ার নিয়েছিলেন এই লেয়ারের প্যাটার্নটা এখানে দেখা যাচ্ছে। ফটোশপে আপনি ডিফল্ট অবস্থায় অনেক প্যাটার্ন পাবেন। যেমন আপনি যদি এই গিয়ার আইকনে ক্লিক করেন এখানে অনেক প্রিসেট আইকনের ক্যাটাগরি দেখা যাচ্ছে। এছাড়াও আপনি ওয়েবসাইট থেকে প্যাটার্ন ডাউনলোড করে এখানে ইনস্টল করে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে গিয়ে দ্য আনলিমিটেড ফটোশপ প্যাটার্ন কালেকশন লিখে সার্চ করলে এখানে অসংখ্য প্যাটার্ন আসবে। এর মধ্যে থেকে যদি আপনি এই লিঙ্কে প্রবেশ করেন তাহলে এখানে আপনি অনেক ধরনের প্যাটার্ন পাবেন। আপনি যদি এই প্যাটার্ন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এই প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি এই প্যাটার্ন নিয়ে কাজ করতে চান এই প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই প্যাটার্নের সাইডে নিয়ে যাবে। এই প্যাটার্নের সাইড হলো ব্রাশেজি। এই ব্রাশেজিতে আপনি অনেকগুলো প্যাটার্ন পাবেন। ব্রাশেজিতে গিয়ে আপনি সার্চ করলে এখানে সার্চ করলে যে ধরনের প্যাটার্ন আপনি চান সেই ধরনের প্যাটার্ন আপনাকে সাজেস্ট করবে। এখানে দেখুন প্যাটার্নের ক্যাটাগরি দেখা যাচ্ছে, এই অনুযায়ী আপনি প্যাটার্ন নিতে পারবেন। যেমন আপনি যদি এই প্যাটার্নটা নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ফ্রি ডাউনলোড দিবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার কাছ থেকে। এবার সেভ চাচ্ছে আপনার কাছে, ওকে দিলে আপনার দেখুন আপনার ডাউনলোড হয়ে গেছে। এবার যে ড্রাইভে আপনার প্যাটার্নটি ডাউনলোড হয়েছে সেই ড্রাইভে চলে যাবেন। এই ড্রাইভে যাওয়ার পরে এই প্যাটার্নটি জিপ অবস্থায় থাকবে, এটাকে আনজিপ করবেন। আনজিপ করার পর প্যাটার্নগুলো বের হয়ে আসবে। যেমন এটা হচ্ছে প্যাটার্নের যে ফাইল, এই ফাইলটা বের হয়ে এসেছে। এবার এই ফাইলটাকে আপনি কি করবেন, এই ফাইলটাকে আপনি
কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার ড্রাইভের সি ড্রাইভে যাওয়ার পর আপনি চলে যাবেন প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে আপনার এডোবিতে যাবেন। এডোবিতে গিয়ে আপনি এডোবি ফটোশপের যে ভার্সনটা ব্যবহার করেন সেই ভার্সনটা ওপেন করবেন। এখানে আপনি প্রিসেট ফোল্ডার পাবেন। এই প্রিসেট ফোল্ডারে প্রবেশ করার পর আপনি দেখবেন এখানে প্যাটার্ন একটা ফোল্ডার আছে। এই প্যাটার্ন ফোল্ডারে যাওয়ার পর এখানে আপনি এই প্যাটার্নটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিবেন। দেখুন এখানে গ্র্যান্ডমাস ফ্লাওয়ার নামে আমার প্যাটার্নটা ইনস্টল হয়েছে। এবার যদি আমি ফটোশপে চলে যাই, ফটোশপের প্যাটার্নে গিয়ে এই গিয়ারে যাওয়ার পরে এখানে গ্র্যান্ডমাস ফ্লাওয়ার যে প্যাটার্নটা আছে এটা পাওয়া যাচ্ছে। এটা যদি না পাওয়া যায় আপনি যেটা করবেন, ওখানে ইনস্টল হওয়ার পরেও এখানে লোড নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার ফটোশপ যে সফটওয়্যারটি আছে এটাকে রিস্টার্ট দিবেন, মানে এটাকে ক্লোজ করে আবার ওপেন করবেন। তাহলে আপনি এই জায়গায় আপনার ইনস্টলকৃত প্যাটার্নটি আপনার ফটোশপে লোড হয়ে যাবে। এবার যদি আমি এই প্যাটার্নটা সিলেক্ট করে দেই তাহলে এই প্যাটার্নের অনুযায়ী এখানে আপনি প্যাটার্ন করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন অবজেক্ট দিয়ে প্যাটার্ন ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো সেটা দেখানোর জন্য আমি যদি একটা ইমেজ ওপেন করি, এই খরগোশটাকে ওপেন করে নেই। এবার আমরা যদি এই খরগোশটাকে প্যাটার্নে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মার্কিও টুল দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কিও টুল দিয়ে খরগোশটাকে সিলেক্ট করি। যে অংশটুকু আমরা প্যাটার্ন করব, সিলেক্ট করার পর আমরা এডিট মেনুতে চলে যাব। এডিট মেনুতে যাওয়ার পরে এখানে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন পাবো। এই ডিফাইন প্যাটার্নটা সিলেক্ট করার পর আমরা এখানে যে খরগোশের প্যাটার্নটা তৈরি করব সেটার জন্য আমরা প্যাটার্নের নাম রেখে দিই রেবিট দিয়ে ওকে করে দেই। এবার যদি আমরা প্যাটার্ন স্টাম্প টুলে যাই, প্যাটার্ন স্টাম্প টুলে যাওয়ার পরে আমরা এই খরগোশের প্যাটার্নটা পাবো। এই প্যাটার্ন অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে খরগোশের প্যাটার্নটা দেখা যাচ্ছে। এই খরগোশের প্যাটার্নটা সিলেক্ট করার পরে আমরা যদি একটা নতুন ডকুমেন্টে চলে যাই, পূর্বের ডকুমেন্টটাতে চলে এসেছি। এই পূর্বের ডকুমেন্টটাতে যদি এখন আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখুন ওই খরগোশের প্যাটার্নটা তৈরি হচ্ছে। টুলটাকে একটু বড় করে নেই, কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাই। এবার যদি এখানে অ্যাপ্লাই করি দেখুন খরগোশের প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো অবজেক্টকে প্যাটার্নে পরিণত করতে পারবেন। এখানে প্যাটার্ন স্টাম্প টুলের আরো কিছু অপশন আছে, যেমন অ্যালাইন অপশনটা আছে। তো অ্যালাইন অপশনটা কি কাজ করে সেটা একটু আমরা দেখে নেই। অ্যালাইন অপশনটা এখানে যেভাবে কাজ করবে, ক্লোন স্টাম্প টুলের ক্ষেত্রেও একই রকম ভাবে কাজ করবে। আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এই অ্যালাইন চেকমার্ক থাকা অবস্থায় আপনি যখন প্যাটার্ন তৈরি করবেন তখন সুন্দরভাবে অ্যালাইনমেন্ট বজায় রেখে এই প্যাটার্নগুলো তৈরি হবে। আপনি যদি অ্যালাইনের চেকমার্ক তুলে দিয়ে এখানে এইভাবে ড্র্যাগ করেন তাহলে অ্যালাইন এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যালাইন চেকমার্ক দিয়ে কাজ করবেন। এই অ্যালাইন অপশনটা ক্লোন স্টাম্প টুলের উপরও একই রকম ভাবে প্রভাব বিস্তার করে, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এরপর প্যাটার্ন স্টাম্প টুলের অধীনে আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে ইমপ্রেসিওনিস্ট। এই ইমপ্রেসিওনিস্ট চেকমার্ক থাকলে প্যাটার্নের ভিতরের রংটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে যদি আমি একটা অ্যাপ্লাই সিলেক্ট করে যদি এখন প্যাটার্ন করি তাহলে দেখুন এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবার যদি ইমপ্রেসিওনিস্টের চেকমার্কটা দিয়ে দেই, সেক্ষেত্রে যদি প্যাটার্ন করি দেখুন প্যাটার্নের ভিতরের রং এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও এই প্যাটার্ন স্টাম্প টুলের অধীনে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ সাধারণত আমি ক্লোন স্টাম্প টুলের বেলায় দেখে এসেছি। একই রকম ভাবে এই অপশনগুলো এখানে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুলের উপর আমার বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার আশেপাশের যারা ডিজাইন শিখতে চায় তাদেরকে ডিজাইন শেখার সুযোগ করে দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি পেতে অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।